৩ মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। ৩ মাস পর খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনই ক্লাস করা সহ হলে ওঠার দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন। সোমবার বিকেলে হল খুলে দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়েছেন, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় এবার রাজপথে নেমে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারির মধ্যে আমাদের হল খোলার যে সিদ্ধান্ত সেটা আমাদের প্রশাসন জানাবে এবং আমরা মার্চের ১ তারিখ থেকে সবাই হলে উঠবো। প্রতিদ্রুত হলটা খুলে দিক, একাডেমিক কার্যক্রম শুরু করে দিক, আমরা কোনোভাবে সেশনটাতে পড়তে যাচ্ছি না। মেসের থেকে আমাদের আসলে শিক্ষা জীবনটা অব্যাহত রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। হল খুলে দেওয়ার দাবি ও ভর্তি পরীক্ষা সহ নানা বিষয়ে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে কোনো মহামারীর সময় কোনো সিদ্ধান্ত পিস মিল হয় না। অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো কেন্দ্রীয়ভাবে হতে হয়, সমন্বিত হতে হয়, নইলে মহামারীর অনেক সময় ঝুঁকি বাড়ে। তো ফলে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে নিয়ে আমাদের পরবর্তী পরীক্ষার তারিখসমূহ সেগুলো পুনর্বিবেচনা করা, একাডেমিক কাউন্সিলে এই বিষয়গুলো নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হল ছাড়ার নির্দেশনা অমান্য করেই হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। হলের অবস্থানটা সুদৃঢ় করুক এবং কঠোর করে আমরা হলে থেকে পড়াশোনা করতে চাই এবং শেষ পর্যন্ত এখানেই থাকতে চাই। তো এই মুহূর্তে আমরা সরকারের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই মুহূর্ত থেকেই আসলে আমরা হলে থাকতে চাই। শিক্ষামন্ত্রীর নির্দেশের পরও যারা আবাসিক হলে রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চলে যেতে বলা হলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। হল খোলা ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে সোমবার কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন দ্রুত হল খোলার দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, আগামী ২৪শে মে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ১৭ মে খুলছে হল। এ সময় তিনি আরও জানান, স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮শে ফেব্রুয়ারি পর সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে চলমান এই ছুটি বাড়তে থাকে মাসের পর মাস। সবশেষ ঘোষণা অনুসারে চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সারা দেশে যখন টিকা কার্যক্রম চলছে, তখন পবিত্র ঈদ উল ফিতরের পরেই দেশের সব বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার ১ সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেওয়া হবে। মন্ত্রী জানান, খোলার আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হবে ভ্যাকসিন। সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। বন্ধ থাকা হলে কেউ অবস্থান করলে তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ, সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া, সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার দীপুমনি বলেন, দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চলমান ছুটি শেষে সিদ্ধান্ত জানানো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা শুধু ক্লাস পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, হাজার হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবিকাও বন্ধ হয়ে গেছে। হল জীবনে অনেকেরই টিউশনির টাকায় চলতে পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ প্রায় ১ বছর।
তাই 17 মের বদলে আরও আগে হল খুলে দেওয়ার দাবি তাদের। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে অনেক শিক্ষকরাও জানিয়েছেন সহমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি তৃতীয় বর্ষের ছাত্র নাইম বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে হল ছাড়তে হয় গত বছরের 17 মার্চ। এরপর দীর্ঘ সময় কেটেছে গ্রামের বাড়ি বরগুনায়। করোনা শুধু ক্লাস পরীক্ষা কিংবা হল জীবনে প্রভাব ফেলেনি, একই সাথে বন্ধ হয় নাইমের জীবন জীবিকাও। 3টি টিউশনির টাকায় চলতো পড়ার খরচ, সেটিও বন্ধ দীর্ঘ 1 বছর। আমার 3টা টিউশনি ছিল, তো সারা বছরের চলার এটা আমার টিউশন থেকে আসতো। সম্পূর্ণ গোছালো ও পরিকল্পিত একটি জীবন এখন ভাসমান। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক বাবার সামান্য অবসর ভাতায় 5 ভাই বোনের শিক্ষা জীবন আজ হুমকির মুখে। যতদিন পর্যন্ত হল না খুলবে টোটাল লাইফটা থাইমা আছে। শিক্ষা ব্যবস্থার কোনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব, কি করব। একই সংকট অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রেই। করোনা নওগাঁর রবিউল ইসলামকে শিক্ষার্থীর পরিচয় ছেড়ে বানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহশিক্ষক। বাড়িতে থাকার কারণে আমাকে বাড়ির কাজে সহযোগিতা করতে হয়েছে। আমার বাবার একটা ছোট্ট ব্যবসা আছে, সেই জায়গায় আমাকে যেতে হয়েছে। তাহলে আমার নিজস্ব যে বিকাশ সেটা অনেকখানি বাধাপ্রাপ্ত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রায় সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। হল ক্লাস খোলার সরকারের এমন সিদ্ধান্ত আরও ভোগাবে বলেই মত তাদের। বিলম্বিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা বিষয়, এটা শুধু আমাদের ঢাকা ইউনিভার্সিটির একা সমস্যা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্যা। তা সবাই চাচ্ছে যে এটা খুলুক, খুব তাড়াতাড়ি খুলুক। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে দ্বিমত নন শিক্ষকরাও। সবাই আস্তে আস্তে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার সুযোগ পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য এটা অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে তাদেরকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফেরত আনতে হবে যত দ্রুত সম্ভব, এবং ক্যাম্পাস জীবনে তাদেরকে স্বাভাবিক কার্যক্রমের সাথে দ্রুত যুক্ত করতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 24শে মে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 17ই মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানি শাসক ও গোয়েন্দাদের তৈরি করা রিপোর্ট বিশ্লেষণ করলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান স্পষ্ট হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, এর কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে, তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন না, এই ভাষা আন্দোলন আমাদের সার্বিক বাঙালি জাতি হিসেবে অর্জনের আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে রিপোর্ট দিয়েছিল, যেগুলো আমি ইতিমধ্যে প্রকাশ করেছি, সেখানে কিন্তু এই ভাষা আন্দোলনে তিনি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, এই রিপোর্ট ছিল তার বিপক্ষে। বিপক্ষে তো তারা করেছে তাদের ক্ষোভের বশে, যে তিনি এই কাজ করে যাচ্ছেন, যেটা পাকিস্তানিদের পছন্দ ছিল না। শহীদের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যায় না, এটাই প্রমাণিত সত্য। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থাও রাখতে হবে। এই কারণে এটার কার্যকারিতা কতটুকু কি, এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজে সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। অবশেষে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার বিকেলে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। গত বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা এবং ঘুষ লেনদেনের অভিযোগ আনে সে দেশের গোয়েন্দা সংস্থা। আদালতের দেয়া প্রতিবেদনে তারা জানায়, পাপুল ও কুয়েতের একটি চক্র 20,000 বাংলাদেশিকে কুয়েতে পাচার করে 1,400 কোটি টাকা হাতিয়ে নেয়। 6 মাসের শুনানির পর শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় 4 বছরের জেল ও 53 কোটি টাকা জরিমানা করেছে সে দেশটির আদালত। তারপর থেকে পাপুলের সংসদ পদ থাকা না থাকার বিষয় নিয়ে চলে আলোচনা সমালোচনা।
অবশেষে সোমবার পাপুলের সংসদ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। শূন্য ঘোষণা করা হয়েছে তার আসন। সংবিধান অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সংসদ, এমনটাই মনে করেন আইনজ্ঞরা। সংবিধানে একজন সংসদ সদস্যপদ তার সদস্যপদ হারায় যখন সে 2 বছর অথবা 2 বছরের বেশি নৈতিক খলনের দায়ে যদি সাজাপ্রাপ্ত হয়, দণ্ডিত হয়। দেশীয় পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতি তদন্ত করছে দুদক ও সিআইডি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে, করোনা সংকট কাটিয়ে শ্রমবাজারে খুলছে নতুন দুয়ার। প্রথমবারের মতো খাদ্য প্রক্রিয়াজাত খাতে কর্মী নেবে রোমানিয়া। সিঙ্গাপুরে যাবে আরও 10,000 শ্রমিক। বেগম খালেদা জিয়া হাজির হতে না পারায় আবারও পেছালো বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানি। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ভার্চুয়াল শুনানিতেও আপত্তি তাদের। এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ, নানা অজুহাতে বিচার বিলম্বিত করছে আসামি পক্ষ। কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা আর ঠিকাদার নিয়োগের নামে আত্মসাৎ করা হয় রাষ্ট্রের 178 কোটি 71 লাখ টাকা। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে 2008 সালে দুর্নীতি দমন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এক যুগেও বিচার শুরু করা যায়নি। সোমবার এই মামলায় বেগম জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। আদালতে বেগম জিয়ার আইনজীবী জানান, অসুস্থতার কারণে শুনানিতে হাজির হওয়া সম্ভব নয় তাদের মক্কেলের পক্ষে। এ সময়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ভার্চুয়াল শুনানির কথা বললে তারও বিরোধিতা করেন বেগম জিয়ার আইনজীবী। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। করোনাকালীন সময় আদালতে উপস্থিত হওয়া তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সঙ্গত কারণে ম্যাডাম আদালতে হাজির হতে পারেননি। দুপক্ষের শুনানি শেষে আদালত 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিপক্ষ নানা অজুহাতে মামলার বিচার কাজকে বিলম্বিত করছেন। আমরা বারবার বলছি যে ভার্চুয়ালি মামলাটা হতে কোনো আইনগত বাধা নেই। এছাড়াও হাইকোর্ট ডিভিশন একটি রায় আছে, সেটা আসামি অনুপস্থিত বিচার কাজ চলতে কোনো বাধা নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বেগম জিয়ার আইনজীবীরা এই জিনিসটি আমলে নিচ্ছেন না। 2008 সালে 5 অক্টোবর আদালতে 16 আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন সীমিত হওয়া বৈদেশিক শ্রমবাজারে নতুন দুয়ার খুলতে শুরু করেছে বাংলাদেশের জন্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জানিয়েছেন, নানা খাতে কর্মসংস্থানের জন্য আরও 10,000 লোক নেবে সিঙ্গাপুর। আর প্রথমবারের মতো রোমানিয়া সরকার খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে 2,000 শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। শাতিলা শারমিনের রিপোর্ট। করোনাকালেও রেমিটেন্স যোদ্ধারা অনেকটাই বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতির চাকা। বিশ্বের 169টি দেশে প্রায় 1 কোটি 20 লাখ প্রবাসী শ্রমিক কাজ করছে। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্যে রয়েছে 75%। করোনা মহামারীর ছোবলে সীমিত হয়েছে তেল নির্ভর এই অর্থনীতির শ্রমবাজার। এতে করে চাকরি হারিয়ে ফেরত এসেছেন অসংখ্য প্রবাসী। বিশ্ব অর্থনীতির ঝুঁকি বিবেচনায় দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে বৈদেশিক শ্রমবাজার বাড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। এর মাঝেই এলো সুখবর। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। জানান, সিঙ্গাপুর শিল্পসহ নানা খাতে 10,000 শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। সিঙ্গাপুর দূতাবাস চাকরি প্রত্যাশীদের জন্য প্রতিদিন প্রায় 500 করে ভিসা প্রক্রিয়াকরণ শুরু করেছে বলেও জানান তিনি। সিঙ্গাপুরে যারা কাজ করে তারা মোটামুটি অভিযোগ খুব থাকে না। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। প্রতিদিন 500-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। রোমানিয়ায় নতুন দূতাবাস স্থাপন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো পূর্ব ইউরোপের এই দেশটি তাদের হালাল খাবার ফ্যাক্টরির জন্য বাংলাদেশ থেকে 2,000 শ্রমিক নিতে চায়। রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি, ওখানে হয়তো আরো 2,000 জনের এই নিবে। এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা ফ্লাইট থেকে জব্দ করা হলো 10 কোটি টাকা মূল্যের দেশীয় স্বর্ণের বার। কাস্টম, শুল্ক, গোয়েন্দা এবং এনএসআই এর যৌথ অভিযানে এ চালান জব্দ করা হয়। বিমানের কুলিং প্যানেলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। এ ঘটনায় বিমান সংশ্লিষ্টদের দিকে যাচ্ছে সন্দেহের তীর। স্বাগত টিমুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল 10:15টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 128 একযোগে তল্লাশি চালায় কাস্টমস কর্তৃপক্ষ, এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা। এই সময় দুটি সিটের পাশে কুলিং প্যানেলের ভেতরে পাওয়া যায় কালো ট্যাপ মোড়ানো স্বর্ণের বার। পাশে যে এসির প্যানেল আছে পায়ের কাছে, সেখানে পাওয়া গেছে 90 পিস, আর হচ্ছে সিট নাম্বার 18 F যেটা, সেইখানে পাওয়া গেছে 60 পিস। মোট হচ্ছে 150 পিস গোল্ড বার পাওয়া গেছে। 17.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের দাম 10 কোটি টাকা। এই চালানের সঙ্গে কাউকে আটক করা যায়নি। আবুধাবি থেকে ওখান থেকে আসে, তখন আমরা ধারণা করছি যে এখানেই কোনো একটা স্বার্থান্বেষী কোনো একটা গোষ্ঠী, তারা কোনো বিমানের সংস্থার সাথে লোক জড়িত থাকতে পারে। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটির ঢাকা যাওয়ার কথা ছিল, তাই ধারণা করা হচ্ছে বিমান সংশ্লিষ্টরাই বারগুলো ঢাকায় আনলোড করত। পূর্ব পরিকল্পিতভাবে প্লেনের এসি প্যানেলের মধ্যে রাখা হয়েছে। আর এই প্লেনটা যেহেতু চিরং থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, হয়তো যাত্রীরা নেমে যাওয়ার পরে সেখানে এটা আনলোড করার একটা প্ল্যান থাকতে পারে। এর আগে অক্টোবর মাসে দুটি চালানে 242 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সারা দেশে বিক্রি হচ্ছে পুরান ঢাকার চকবাজারে তৈরি ভেজাল প্রসাধনী। এ ধরনের এক কারখানায় অভিযানে চালিয়ে 2 জনকে গ্রেপ্তার ও 6 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে প্রসাধনী তৈরির কাজ। কোনো বৈজ্ঞানিক রীতিনীতি বা ফর্মুলার বালাই নেই, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে এভাবেই নানা ব্র্যান্ডের প্রসাধনী তৈরি করত এই অনুমোদনহীন কোম্পানিটি। পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছিল রূপচর্চার ভেজাল সামগ্রী। পাশের ঘরের থেকে মালটা বানায় আমাদেরকে দেয়, আমরা ওই যে মেশিনে ভরি, একজন বইরা দেয়, একজন ক্যাপ লাগায়, আর একজন অন পিস করে। এগুলা মাহাজনের বাইকনা যে তৈরি করে দিয়ে যায় সেই বলতে পারবো যে কি কি দেওয়া হয় এগুলার ভিতরে। সোমবার র্যাব, বিএসটিআই ও এনএসআই এর অভিযানে 2 জনকে আটক করে সিলগালা করা হয় কারখানাটি। বিভিন্ন ধারায় সর্বমোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে, এবং অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা এসব সামগ্রী চকবাজার হয়ে ছড়িয়ে পড়তো সারা দেশে। বিএসটিআই বলছে এসব ব্যবহার করলে শুরুর দিকে রং ফর্সা হবে ঠিকই, কিন্তু মারাত্মক ক্ষতি হবে ত্বকের। দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে ক্যান্সারও। হয়তো আপনি ইনিশিয়ালি খুব দ্রুত ফর্সা হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি ইউজ করে এটা দেখা গেল যে কালো 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 করে স্পট পরে মার্কেটে। এটা দীর্ঘমেয়াদী ইউজ করার কারণে আপনার শরীরে যে অর্গানগুলো আছে এটার উপর এটা খুব ক্ষতিকর প্রভাব পড়ে। স্কিন ডিজিজ থেকে শুরু করে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। অভিযান শেষে প্রায় 1.5 কোটি টাকার মালামাল জব্দ করে র্যাব, তবে কারখানাটির মালিক পলাতক রয়েছেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের নানা অনিয়ম ও দুর্নীতির রেশ ধরে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই করছে দুদক, জানিয়েছে দুদক সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার। সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এদিকে আল মুসলিম গ্রুপের 175 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণের নামে 7,47,57,000 টাকা খরচ করেছে নির্বাচন কমিশন। সেখানে বিশেষ বক্তা, কোর্স পরিচালক ও কোর্স উপদেষ্টা ভাতা নেওয়া এবং খাত পরিবর্তন করে ভাতা নেওয়া হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ ভাতার নামে এই অর্থ খরচে অর্থ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না এবং নির্বাচন কমিশনের নীতিমালার ব্যত্যয় হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রশিক্ষণ ভাতার নামে সরকারি অর্থ ক্ষতি সাধনের অভিযোগ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত অভিযোগের রেশ ধরে গত জানুয়ারি সুপ্রিম কোর্টের 10 আইনজীবী অভিযোগ দেন দুর্নীতি দমন কমিশনে। 1 মাস পর দুদক সচিব জানান, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই শুরু করেছে দুদক। এই অভিযোগটা এখন এটা তো বোধহয় জাবাকে গেছে আর কি, জাবাক এখন জাবাকের মধ্যে ঠিক আছে। এদিকে দেশের কতিপয় পোশাক কারখানার মালিক চালানপত্র জালিয়াতির মাধ্যমে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে এক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আল মুসলিম গ্রুপের 175 কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানান দুদক সচিব। জাতীয় রাজস্ব বোর্ড ওভার ইনভয়েজিং সংক্রান্ত বেশ কিছু তথ্য আমাদের নিকট প্রেরণ করেছে। অনুসন্ধানের বিষয়বস্তু ব্যাপক। দেশে অর্থ পাচারের ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখি
এবং সামনেও আমরা দেখব। এই অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেট আদালত চত্বরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সমাবেশ। মাদক, চুরি, মারামারি সহ ছোটখাটো মামলায় সাজাপ্রাপ্ত 99 জন আসামি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছেন। এই আসামিরা নিজ বাড়িতে থেকে সাজা ভোগ করছেন বলে আদালত সূত্র জানায়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতার জন্য এই উদ্যোগ একটু আলাদা, কেননা অংশগ্রহণকারীরা বিভিন্ন মামলার রায়ে 2 বছর বা আরও কম সময়ের জন্য সাজাপ্রাপ্ত। অনুশোচনার কারণে নিজেরাই এখন প্রচারণা চালাচ্ছেন মাদক মুক্ত সমাজ গড়তে। সোমবার সিলেটের আদালতে হাজির হয় 99 আসামি। 10:30 থেকে 11টা পর্যন্ত আধা ঘন্টার মাদক বিরোধী সমাবেশে তারা জানান বাড়িতে থেকেই সাজা ভোগ করছেন সবাই। এতে জেলবন্দি থাকতে না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছেন। জেলত থাকতাম আসিল, জেলত না থাকিয়া এখানে বাড়িতে থাকি। বাড়ি থেকে ইয়া মাসে একবার হাজিরা দেয়, মাইকিং করি, অনেক মানুষগুলারে বুঝাই, নিজেও বুঝি। প্রফেশনাল স্যারে আমাদের দায়িত্ব নিয়েছে। এখন ভালো আছি, স্বামী সংসার, বাচ্চা কাচ্চা লইয়া এখন কবসনে স্যার আওলা দিচ্ছেন স্যার, আমরা ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন ভালো হয়ে গেছি। আসামি সমাবেশের আয়োজক সমাজসেবা অধিদপ্তর। এতে যোগ দেন জেলা ও দায়রা জজ, আদালত সহ বিভিন্ন আদালতের পিপি সহ আইনজীবী নেতারা। সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রবেশনের মাধ্যমে তারা তাদের জেলে না থেকে তাদের নিজ পরিবারে থেকেই তাদের সাজা ভোগ করছেন। প্রবেশন অফিসারের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছে এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং দেশ এবং জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন আদালতে 151 জনের মধ্যে 52 জনের সাজা শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন 86 জন পুরুষ, 10 জন নারী ও 3 জন শিশু। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কাতারে এশিয়ান টাউন প্লাজা মহলে প্রবাসী বাংলাদেশিদের জয় জয়কার। সেখানে ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের পেছনে ফেলে এগিয়ে প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ দোকানপাটই বাংলাদেশিদের মালিকানাধীন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারের শিল্পনগরীর পাশে এশিয়ান টাউন প্লাজা মহল। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাংলাদেশ গ্যালারি। এই গ্যালারি দেখেই বোঝা যায় এখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য। একসময় বেশিরভাগ দোকানপাট ভারতীয়দের দখলে থাকলেও বর্তমানে তাদেরকেও পেছনে ফেলে বাংলাদেশিরা এগিয়ে আছে বলে জানালেন প্রবাসীরা। এখানে হচ্ছে বাঙালিদের অবস্থান অনেক ভালো। আমাদের প্রায় চেয়ারম্যানের 12টা শপ আছে এখানে। 12টা শপ মিলিয়ে মেবি 35-40 স্টাফ রয়েছে। আরও উদ্যোক্তা এগিয়ে আসে এখানে। অবশ্যই আমাদের বাঙালিরা যারা ফ্রি বিষয়ে মানুষ এখানে আসতেছে, সবাই কাজকর্ম এখানে করতে পারবে। প্লাজা মহলের দোকানে বিক্রির জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টস সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বলে জানালেন প্রবাসী ব্যবসায়ীরা। আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টাফ আছে, বাঙালি, শ্রীলঙ্কা, নেপালি, বাংলাদেশি সবাই আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার একটি নিরাপদ রাষ্ট্র। দেশটির উন্নয়ন চোখে পড়ার মতো। যে কেউ চাইলে এদেশে একজন কাতারি স্পন্সর নিয়ে সামান্য পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারেন। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সুখবর দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। নতুন এই পদ্ধতি চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধ থাকা শ্রমিকদের বৈধ প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্টের আবেদন বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। এমন সময়ে প্রবাসীদের হয়রানি বন্ধে বৈশ্বিক মহামারীতেও প্রবাসীদের সেবা দিতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। আগামী সপ্তাহ থেকে কুয়ালালামপুরের বাইরে থাকা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সময়োপযোগী করতে স্থানীয় পোস্ট অফিস পোস্ট লাজুর সাথে আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে পোস্ট অফিসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। এখানে বেশি সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন, সেই জায়গাতে আপনাদের পাসপোর্টগুলো আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে আমরা পাঠানোর ব্যবস্থা করব, যাতে করে আপনাদেরকে কষ্ট করে আর দূতাবাসে আসতে হবে না, অর্থ
অপচয় হবে না এবং রাস্তাঘাটে আপনারা হয়রানির শিকার হবেন না। করোনার বিধিনিষেধের মধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশি নবায়নকৃত পাসপোর্ট হাতে না পাওয়ার শঙ্কায় থাকলেও দূতাবাসের এই নতুন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস প্রবাসীদের জন্য যে নতুন নিয়ম চালু করেছে তাতে আমরা অনেক আনন্দিত। আগে যে আমাদের দুর্ভোগান্তিটা হইতো পাসপোর্ট নিয়ে, এখন আর হবে না। বিগত দিনগুলিতে আমরা পাসপোর্ট হাতে পেতে ৩-৪ মাস সময় লেগে যেত, এখন আর আমাদের সেই সমস্যাটা নেই। প্রবাসীদের সমস্যা নিরসনে স্থানীয় পোস্ট অফিস পোস্ট লাজুর এই সেবার কারণে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। এবছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে অন্যান্য অনেক কিছুর মতোই 21শে ফেব্রুয়ারি উদযাপনের ক্ষেত্রেও ঘটেছে ছন্দপতন। ফ্রান্সের দূতাবাস সীমিত পরিসরে আর ইউনেস্কো একটি ভার্চুয়াল অনুষ্ঠান করেছে। এদিকে পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরে এবার একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হওয়ায় খুশি প্রবাসীরা। ফ্রান্স থেকে লুতুর রহমান বাবুর রিপোর্ট। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর 21শে ফেব্রুয়ারিতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের প্রাণের আকুতি ছিল একটি স্থায়ী শহীদ মিনারের। তবে নানা জটিলতায় থমকে যায়। তবে প্যারিসে সম্ভব না হলেও পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরে এবার একটি স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। অবশেষে বিদেশের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যম হতে পেরে খুশি শহীদ মিনারের উদ্যোক্তারা। এই শহীদ মিনার স্থাপনের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সেই সাথে শিক্ষা সংস্কৃতি আদান প্রদান হবে বলেও আমি মনে করি। আর 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশিদের নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। স্বাধীনতার 50 বছর পর আজকে সাউদার্ন ফ্রান্সের তুলুজ শহরে যেই আমাদের শহীদ মিনার স্থাপিত হলো, এতে করে শুধু আমাদের কমিউনিটি নয়, বিশ্বব্যাপী মানুষ জানতে পারবে একদিন আমাদের দেশে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল। আমাদের প্রজন্ম, আমাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, আমাদের ভাষার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলি এই শহীদ মিনার ধারক এবং বাহক হবে। ভাষা দিবসের যে শহীদ মিনার স্তাম্বল হয়েছে, এটার জন্য আসলে অনেক 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 ভালো লাগছে। প্রতি বছর ফ্রান্সের ইউনেস্কোর সদর দপ্তর, বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন থাকলেও করোনা সংকটের কারণে সেসব সম্ভব হয়নি। তবে দূতাবাস সীমিত পরিসরে আর ইউনেস্কো একটি ভার্চুয়াল অনুষ্ঠান করেছে। তুলুজ শহরের এই স্থায়ী শহীদ মিনার নির্মাণের মাধ্যমে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রাণের দাবি আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো। এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম প্রতি বছর এখানে এসে জানতে পারবে সালাম, বরকত আর নাম না জানা শহীদদের মায়ের ভাষার জন্য আত্মত্যাগের গৌরবময় ইতিহাস। তুলুজের স্থায়ী শহীদ মিনার থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বরফে আচ্ছাদিত বাংলাদেশ হাউসের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা অর্ধনির্মিত করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরে বিকেলে হাই কমিশনের মিলনায়তনে হাই কমিশনার ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেল এমপি নাথানিয়াল এরস্কান স্মিথ, অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য মিস ডলি বেগম সহ অনেকেই। ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হারের পর নতুন উদ্যমে শুরু করতে চাইবেন ক্রিকেটাররা, কিন্তু উল্টো আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার এই সিদ্ধান্তে মনক্ষুণ্ণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এখন থেকে কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলতে চায় তা স্পষ্ট করে চুক্তিতে জানানোর নিয়ম করা হবে। ওরা সবাই যদি লেখে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না, আমি এখনই রাজি। বিসিবি সভাপতির কণ্ঠে পরিষ্কার ক্ষোভ, কারণটা সবার জানা। ট্যুরের আগ মুহূর্তে বললে হবে না। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে, দেশে রেখে গেছেন আলোচনার খোরাক। তার টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে দর্শকরা দ্বিধাবিভক্ত হতে পারেন, কিন্তু নাজমুল হাসান পাপনের কোনো দ্বিধা নেই। তিনি যার পর নাই মনক্ষুণ্ণ। বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? দেখেন, একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। বোর্ড 10-15টা বছর ধরে যে ইনভেস্টমেন্ট করে, এটা আপনাদের সব কিছু জানা আছে কিনা তাও জানি না। আপনার
এই হারে একটা ওদের মানে একটা তো হচ্ছে খেলাধুলা রিলেটেড কন্ট্রাক্টের বাইরে আপনার ইনজুরি হলো কিছু হলো সব কিছু নিয়ে আমরা ওদেরকে যে ফ্যাসিলিটিটা এখন দেই সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লাগবে এরপর আর কিছু বলার থাকে না। সো ইটস অবভিয়াস তারা দেশের জন্য কিছু করবে সেই সময়টায় যদি মানে এটা তাদের ইচ্ছা, মানে আমরা এখন ভেরি ক্লিয়ার আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। সাকিবকে আইপিএল এর জন্য ছাড়পত্র দিলে স্বাভাবিকভাবে চলে আসে মোস্তাফিজের প্রসঙ্গ। এক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তিতে সুনির্দিষ্ট কিছু নিয়ম রাখার পরিকল্পনা করছে বোর্ড। মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। মেসেজ ইজ ফর এভরিবডি। টেস্টে সাকিবের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে ক্রিকেট অপারেশনস নির্বাচক প্যানেল সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে ম্যারাথন আলোচনা করেছেন বিসিবি প্রধান। সামনের বোর্ড সভায় জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 3 ম্যাচে ওয়ানডে ও টি20 খেলতে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা 3 করোনা টেস্টে নেগেটিভ এসেছেন সকল সদস্যরা। তবে টেস্টের ফলাফল যাই হোক না কেন ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রোটোকল, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে নিউজিল্যান্ড সফর সবসময় আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে ক্রিকেটারদের জন্য। সেখানে এবার বাড়তি মাত্রা যোগ করেছে 6 দিনের আইসোলেশন, মন্তব্য তাসকিন আহমেদের। ট্যুরে যারা যাচ্ছে সবাই 3বার টেস্টে 3বারই নেগেটিভ এসছে সবারই। সো যেটা একটা পূর্ব শর্ত ছিল আমাদের যাওয়ার আগের, অ্যাটলিস্ট 72 ঘন্টার আগের টেস্ট নেগেটিভ হতে হবে। সেক্ষেত্রে আমরা 3টা টেস্টই আসলে নেগেটিভ এসছে। ট্যুরের আগে এই কথাগুলো অনেকটা স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশের বহরে। কোভিড আক্রান্ত এই পৃথিবীতে এখনো অনেকটা স্বাভাবিক আছে নিউজিল্যান্ড, কিন্তু এই অবস্থা বজায় রাখতে তাদের স্বাস্থ্য প্রোটোকল মানার যে বাধ্যবাধকতা তারা করেছে সেখান থেকে মাফ করা হয়নি কাউকেই। তাই তো যাওয়ার আগেই এত সব নিয়মকানুনের মার প্যাঁচে তামিম রিয়াদ বাহিনী। তবে যাওয়ার আগেরটুকু জেনেই যদি আপনি অবাক হন তাহলে বলছি আরও চমক আছে আপনার জন্য। এখানে রিপোর্ট যাই আসুক তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কেউই কর্তৃপক্ষ। ওশেনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইন কানুন, আর তা বলছে হোটেলে 6 দিন বন্দি জীবন যাপন করতে হবে টাইগারদের। এই 6 দিন কপালে জুটবে না রুম সার্ভিসও। নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘন্টা খানেকের জন্য। আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত 14 দিন। যাওয়ার পরে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিতে কী ধরনের আচরণ করা হচ্ছে, কোনো ধরনের নীতিমালা ভঙ্গ হচ্ছে কিনা সবগুলি মিলিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যে ব্যাপারটা এক এক দলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। 7ম দিন থেকে যদি আমাদের টেস্ট রিপোর্টগুলো ভালো আসে তাহলে 7ম দিন থেকে আমাদেরকে গ্রুপ ওয়াইজ জিম ফ্যাসিলিটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে এবং 8ম দিন থেকে আমাদেরকে বাবলে ভাগ করা হবে। ক্রিকেটাররা বায়োবাবলে আছেন বেশ কয়েক মাস ধরেই, কিন্তু এতটা কঠোর নিয়মের সঙ্গে পরিচয় নেই তাদের কারোই। বিষয়টা তাই ভাবাচ্ছে তাসকিনকে, যদিও আশা উতরে যাবেন এই চ্যালেঞ্জটাকেও। এরকম সিচুয়েশন এর আগে কখনো থাকা হয় নাই, তো যদিও আমরা লাস্ট 2টা সিরিজ বা টুর্নামেন্ট সব কিছু বায়োবাবলের আন্ডারেই খেলেছি, কিন্তু এটা মানে মেন্টালি অনেক টাফ থাকাটা জরুরি আমাদের এবং একটা ভালো মানে একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে। বাতাসে গুঞ্জন আছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নাও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে এনজেডএসসি। তবে সেটা নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চান তাসকিন। ওর জায়গায় যারা রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে তারাও তাদের সেরাটা দিয়ে খেলবে। দিন শেষে আসলে আমাদের প্রপার এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস পর খুলবে সব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা এখনই উঠতে চান হলে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি। পাকিস্তানি শত্রুদের রিপোর্টেও স্পষ্ট ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, স্বাধীনতা অর্জনের শেকড় সেখানেই ছিল। শহীদ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।